This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর মামলায় সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। তবে একা সঞ্জয় নয়, জড়িত অনেকে। চেস্ট মেডিসিন বিভাগের লোকেরাই মেয়ের খুন ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত। টিভি9 বাংলায় বিস্ফোরক দাবি তিলোত্তমার মা বাবার। একই সুর বিরোধীদেরও। শাসক তৃণমূলের কি প্রতিক্রিয়া? আমাদের তো প্রথম দিন থেকেই ধারণা যে একা সঞ্জয়ের পক্ষে ঘটনা সম্ভব নয়, অনেক লোক আছে জড়িত। 5 মাস হয়ে গেল মেয়েকে হারিয়েছেন, কিন্তু এখনো চোখের জল শুকোয়নি তিলোত্তমার পরিবারের। নিজেদের অবস্থান থেকে এক বিন্দু সরেনি তারা। সঞ্জয় একা নয়, জড়িত অনেকে। এখনো জোর গলায় দাবি করছেন তিলোত্তমার মা বাবা। আরজিকর মামলার শুরু থেকেই প্রশ্ন উঠেছিল কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে। বিতর্কের মধ্যেই সিবিআই এর হাতে তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট। যদিও শেষ পর্যন্ত কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া সঞ্জয়কেই মূল অভিযুক্ত হিসেবে দেখায় সিবিআই। তার ভিত্তিতেই আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে। তাহলে সিবিআই এ অনাস্থা তিলোত্তমার পরিবারের। সিএফএসএল রিপোর্ট বলছে যেভাবে দেহটা ছিল এবং ওখানে যে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, তাই ওখানে এই খুন ধর্ষণ ঘটেনি। তাহলে সেমিনার হল ঘটনাস্থল নয়। তাহলে সিবিআই কি তদন্ত করেছে? সিবিআই আমাদের কোনোদিন বলেনি। ডিএনএ টেস্টে ডিএনএর যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে। সিবিআই আজ পর্যন্ত আমাদের কাছে কোনো কিছু তদন্তের গতি প্রকৃতি সম্বন্ধে কোনো রকমভাবে মুখ খোলেনি। তাছাড়া সন্দীপ ঘোষ এবং তালা থানার অসিকে যে ধরেছিল সেখানেও পুলিশ সিবিআই চার্জশিটই দিল না। এই প্রশ্নগুলো তো বিরোধীরাও তুলছেন। তার পরিবার বাবা মা যেসব অভিযোগ করছেন এর নিষ্পত্তি হওয়া উচিত। আমরা আজকে আরো খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে অ্যাকিউজড ঘোষণা করতেন হাইকোর্ট। যদি সঠিক তথ্য প্রমাণ উপস্থিত থাকতো তাহলে আর কি হতো, তাহলে সঠিকভাবে বোঝা যেত। কিন্তু এই মুহূর্তে তো বোঝার মতো পরিস্থিতিতে আমরা নেই। এর থেকে অন্য কিছু কেউ আশা করেছিল? আপনি ক্লাস 6-এর ছেলেকে জিজ্ঞেস করুন এই ভাবনা কী হবে, চারিদিক ঘটনা শোনার পর সঞ্জয় হবে। অন্য কাউকে তো খুঁজে বার করেনি সিবিআই। এটা সিবিআই চূড়ান্ত ব্যর্থতা। সিবিআই তারা গা ভাসিয়ে তারা উদাসীনতার সঙ্গে তদন্ত করেছে, এটা আমরা মনে করি। বাংলার মানুষ কেন সকলে এটাও মনে করে যে অপরাধী শুধু একজন নন। মানুষের মন মানছে না যে একজন মাত্র দোষী এত বড় ঘটনার, এর পেছনে আরো কি রহস্য আছে, বোধহয় কিছু থেকে যাচ্ছে। শাসকের অবশ্য দাবি বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করছে। একাংশের চিকিৎসক বিরোধীরা যা বলছে সেটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছেন। যারা আজকে বলছে প্রশ্ন আছে, এই প্রশ্ন আছে, আমাদের মনে হয় অমুক আরও জড়িত, এরা প্রত্যেকে আইনিভাবে কেস মনিটর করছিল সুপ্রিম কোর্ট। প্রত্যেকটা শিবিরের আইনজীবী ছিল সুপ্রিম কোর্টে। সেখানে তাদের যা বলার সবটা বলেছেন। তারপরেও তাদের এই আমার মনে হয়, আমি শুনেছিলাম, আমার ইচ্ছা অমুক গ্রেফতার হোক, সুপ্রিম কোর্ট এগুলো হস্তক্ষেপ করেননি। শাসক যে চশমাতেই বিষয়টাকে দেখুক না কেন, তিলোত্তমার পরিবার, বিরোধী শিবির এবং আন্দোলনকারীদের একটা বড় অংশের ধারণা প্রকৃত অপরাধীরা এখনো সামনে আসেনি। স্তীমিত হওয়া প্রতিবাদে কি আবার ঝড় উঠবে? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। আরজিকর কাণ্ডের রায় ঘোষণা হয়ে গেল। সিবিআই এর চার্জশিট দেখে সঞ্জয়কেই দোষী সাব্যস্ত করল আদালত। কিন্তু তাতে চিকিৎসক থেকে আমজনতার রাগ কি মিটল? স্বস্তি পেলেন আন্দোলনকারীরা? বোধহয় না। রাজপথ থেকে ফের বড় মাথা ধরার দাবি উঠল। গত বছরের 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভিতর ধর্ষিত খুন হয়েছিলেন এক জুনিয়র ডাক্তার। তোলপাড় করা আন্দোলন, রাত দখল, বিদ্রোহের ঢেউ অন্য রাজ্য তো বটেই, ছড়িয়েছিল বিদেশেও। পুলিশের হাত থেকে তদন্তভার যায় সিবিআই এর হাতে। বদল হন কলকাতার পুলিশ কমিশনার। সাম্প্রতিক সময়ে কোনো ঘটনায় রাজ্য জুড়ে এত তোলপাড় হয়নি। 162 দিন পর সেই মামলায় রায় দিতে বিচারক সময় নিলেন গুনে 12 মিনিট। দোষী সাব্যস্ত হলো একমাত্র সঞ্জয়। কিন্তু এই ঘোষণায় হতাশ আন্দোলনকারী চিকিৎসকরা। এই যে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল, তারা কেন তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছিল?
কিভাবে চেয়েছিল, তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন দিতে পারলো না সিবিআই? এই প্রশ্নগুলো তো থেকেই যাচ্ছে। আমরা একদম নির্দিষ্টভাবে অভিযোগ করছি যেটা রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সেটিং ছাড়া এই সিদ্ধান্ত কখনো হতে পারে না। তারা সেটিং করে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা বলেও সাপ্লিমেন্টারি চার্জশিট করলো না। আমরা চাই অবিলম্বে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, প্রমাণ লোপাটের অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, তাদের অবিলম্বে তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে দ্রুত বিচারটা সম্পন্ন করা। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই ইনভেস্টিগেশন করছে, সুপ্রিম কোর্ট মনিটর করছে, তারপরেও যদি ক্রিমিনালরা বাইরে ঘুরে বেড়ায় তাহলে আমরা কিভাবে বলতে পারি বিচার? রায় ঘোষণার পর এদিন শিয়ালদা থেকে মৌলালী পর্যন্ত মিছিল করে আন্দোলনকারী চিকিৎসক ও নাগরিক সমাজ। সেখানে ফের উঠল জাস্টিস স্লোগান। ক্ষোভ মিটছে না আমজনতারও, তাদের মুখেও এলো বড় মাথার কথা। বড় বড় মাথাগুলো তারা কোথায় গিয়েছে, সেই তাদেরকে আগে এই আসতে ধরুন। অত ভয় কিসের? আমাদের তো ভয় নেই, আমাদের ভয় নেই। সঞ্জয়কে পাঠার বলি বানানো হয়েছে কেন? 90 দিন পার হয়ে গেছে, এখনো সিবিআই আসলদের ধরতে পারেনি। বড় মাথাকে ধরুক। আমরা লোকের বাড়ি কাজ করে বাচ্চা মানুষ করছি, আমরা ঘুষের পয়সা খাচ্ছি না। ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে বড় মাথা বুঝতে পারছেন না, এবার বুঝে নেন। আরজি কর আন্দোলনের প্রথম থেকেই রাজপথে ছিলেন অভিনেতাদের একাংশ। তিলোত্তমা মামলায় এই রায় কি প্রত্যাশা করেছিলেন তারা? একজনকে ওই দোষী সাব্যস্ত করে একটা দায়সারা গোছের একটা ভার্ডিক্ট দেওয়া হলো না, তাই এক্সপেক্টেড ছিল যে এইরকমই একটা ভার্ডিক্ট হবে। এই ভার্ডিক্ট দিয়ে কিন্তু এই জাস্টিস ফর আরজি কর বন্ধ হবে না। আমরা জানি সবাই ধ্রুব সত্যের মতো অভয়ের বাবা মাকে টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করিয়ে দেওয়ার জন্য। কেন এটা কেন হবে? ওয়াই? তো এই সব কিছু ওয়াই এর প্রশ্ন উত্তর আমরা পেলে ডেফিনেটলি অভয়ও বিচার পাবে। সমাজে নানা অংশের মানুষ বলছেন তিলোত্তমার ন্যায় বিচারের আন্দোলন চলবে, কিন্তু সরকার পক্ষ জানে সে আন্দোলনে এখন ভাটার টান। সঞ্জয় দোষী সাব্যস্ত হতে তৃণমূল শিবিরে যেন যুদ্ধ জয়ের উল্লাস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গত বছরের 9ই আগস্ট থেকে আজ 18ই জানুয়ারি, মাঝে কেটে গেছে 5-5টা মাস। আরজি করে চিকিৎসক পড়ুয়ার নৃশংস পরিণতি থেকে সঞ্জয়ের দোষী সাব্যস্ত হওয়া পর্যন্ত অনেক জল গড়িয়েছে গঙ্গা দিয়ে। একবার সেই অধ্যায়ের পাতা উল্টানো যাক। যেন বৃত্তপূরণ। তিলোত্তমা ধর্ষণ খুনের 162 দিনের মাথায় দোষী সাব্যস্ত হল সঞ্জয় রায়। জঘন্যতম যে অপরাধ গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, যে ঘটনার সুবিচারের দাবিতে মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে দলে দলে পথে নেমেছিলেন। একবার ফিরে দেখা যাক সেই আরজি কর কাণ্ড। 9ই আগস্ট 2024 আরজি কর মেডিকেল কলেজে উদ্ধার হয় চিকিৎসক পড়ুয়া তিলোত্তমার মৃতদেহ। 10ই আগস্ট ঠিক একদিন পরে ধর্ষণ খুনের অভিযোগে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। এর দুদিন পরে 12ই আগস্ট আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবনে গিয়ে ইস্তফা দেন। সেদিন বিকেলে নির্যাতিতার বাড়িতে গিয়ে যথাযথ পদক্ষেপের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। 13ই আগস্ট যদিও একদিন পরই তিলোত্তমা কাণ্ডে সিবিআইকে তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য জুড়ে আন্দোলন দানা বাঁধে। 14ই আগস্ট গোটা বাংলায় যখন রাত দখল আন্দোলন চলছে, সেই সময় আরজি কর মেডিকেল কলেজে
ভয়ঙ্কর হামলা চালায় বহিরাগত দুষ্কৃতীরা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের মঞ্চ তছনছ করে দেওয়া হয়। পুলিশের উপরেও চড়াও হয় দুষ্কৃতীরা। পরিস্থিতি সামাল দিতে নামেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। গোটা ঘটনায় নিন্দার ঝড় ওঠে বিশ্বজুড়ে। 18 আগস্ট শতপ্রণোদিত মামলা দায়ের হওয়ার প্রেক্ষিতে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। প্রশ্ন ওঠে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। 20 আগস্ট রাজ্য সরকারের কাছে এই মামলার স্ট্যাটাস রিপোর্ট তলব করে সর্বোচ্চ আদালত। পরের দিন 21 আগস্ট আদালতের নির্দেশে আরজি করে নিরাপত্তায় মোতায়েন করা হয় সিআইএসএফ। এরই মধ্যে টানা 2 সপ্তাহ জিজ্ঞাসাবাদের পর আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগে 2রা সেপ্টেম্বর আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। 3রা সেপ্টেম্বর ধর্ষণ খুনের মামলায় দ্রুত বিচারের লক্ষ্যে বিধানসভায় পাশ হয় রাজ্য সরকারের আনা অপরাজিতা বিল। ওই দিনই তৎকালীন সিপি বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে শিরদাঁড়া হাতে লালবাজার অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকেরা। বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে তার হাতে প্রতীকী শিরদাঁড়া তুলে দেয় আন্দোলনকারীদের প্রতিনিধি দল। কিন্তু স্বাস্থ্য সচিব ও পুলিশ কমিশনারের অপসারণ সহ একাধিক দাবি পূরণ না হওয়ায় 10ই সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান শুরু করেন জুনিয়র ডাক্তাররা। সমাধান সূত্র খুঁজতে 12ই সেপ্টেম্বর নবান্নে জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকা হয়, কিন্তু লাইভ স্ট্রিমিং সহ একাধিক ইস্যুতে বৈঠকই ভেস্তে যায়। 14ই সেপ্টেম্বর বৃষ্টি ভেজা দুপুরে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে হাজির হন খোদ মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেন, বৈঠকে আহ্বান জানান। সেদিনই জানা যায় তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। 14ই সেপ্টেম্বর সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যায় জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় অপেক্ষার পর সেই লাইভ স্ট্রিমিং ইস্যুতেই ভেস্তে যায় বৈঠক। 16ই সেপ্টেম্বর পুলিশ কমিশনার পদ থেকে সরানো হয় বিনীত গোয়েলকে। 20 সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকেরা, কিন্তু জট তখনও কাটেনি। 5ই অক্টোবর থেকে 10 দফা দাবি নিয়ে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। এর ঠিক 2 দিন পর শিয়ালদা আদালতে প্রথম চার্জশিট জমা দেয় সিবিআই। তাতে মূল অভিযুক্ত একা সঞ্জয় রায়। 19 অক্টোবর ধর্মতলার অনশন মঞ্চে যান মুখ্য সচিব। তার ফোন থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন জুনিয়র চিকিৎসকরা। 21 অক্টোবর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় জুনিয়র চিকিৎসকদের। দাবি মেনে বৈঠকের লাইভ স্ট্রিমিংও করা হয়। ওই দিন বৈঠক থেকে ফেরার পর অনশন মঞ্চে যান তিলোত্তমার মা বাবা। তার অনুরোধেই অনশন প্রত্যাহার করে নেন জুনিয়র চিকিৎসকরা। 4 নভেম্বর সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয় শিয়ালদা আদালতে। 11ই নভেম্বর থেকে শুরু হয় বিচার প্রক্রিয়া। ঠিক 2 দিন পর 13ই ডিসেম্বর সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারায় ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে যান সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। নতুন বছরের 9ই জানুয়ারি বিচার প্রক্রিয়া শুরুর 5 মাসের মাথায় শেষ হয় শুনানি। আর 18ই জানুয়ারি 2025 দোষী সাব্যস্ত অন্যতম মূল অভিযুক্ত সঞ্জয় রায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শিলিগুড়ির মাটিগাড়া থেকে হুগলির গুরাপ গত 5 মাসে খুন এবং ধর্ষণের 6টি মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার আরজিকর মামলায় সাজা ঘোষণা করবে শিয়ালদা আদালত। তার আগে সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেছেন তিলোত্তমার মা বাবা। TV9 বাংলা স্টুডিওয়ে বসে তদন্ত সংক্রান্ত একের পর এক বিষয় প্রশ্ন তুলেছেন তারা। আরজিকর কাণ্ডের নৃশংসতা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। তিলোত্তমার জন্য দ্রুত সুবিচারের দাবিতে পথে নেমেছিলেন অগন্তি মানুষ। সেই মামলাতেই শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। সোমবার সাজা ঘোষণা। তার আগে TV9 বাংলা স্টুডিও এসে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন তিলোত্তমার মা বাবা। সিবিআই আমাদের সঙ্গে কখনো কোনো যোগাযোগ করে না।
আগে একটু ফোন করলে ধরতো, এখন তাও ধরে না। সিএফএসএল রিপোর্ট বলছে যেভাবে দেহটা ছিল এবং ওখানে যে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, তাই ওখানে এই খুন ধর্ষণ ঘটেনি। তাহলে সেমিনার হল ঘটনাস্থল নয়, তাহলে সিবিআই কি তদন্ত করেছে? সিবিআই তাদের বলছে লাইট ডিটেক্টর টেস্ট করেছি, ভয়েস স্যাম্পল করেছি, কিন্তু ডিএনএ রিপোর্ট যে কী করেছে সেটা কিন্তু সিবিআই আমাদের কখনো বলেনি। সিবিআই আজ পর্যন্ত আমাদের কাছে কোনো কিছু তদন্তের গতি প্রকৃতি সম্বন্ধে কোনোরকমভাবে মুখ খোলেনি। যখনই আমরা আমাদের বাড়িতে আসলে জিজ্ঞেস করতাম তখনই বলতো তদন্ত আগে বাড়ছে। কি আগে বাড়িয়েছে সে তার প্রতিফলন আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। তিলোত্তমার ধর্ষক খুনের কি সাজা হয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ। এরই মধ্যে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন যে গত 5 মাসে রাজ্যে 6টি ধর্ষণ ও খুনের মামলায় দোষীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। শুক্রবারই হুগলির গুড়াপে শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনায় 54 দিনের মাথায় প্রতিবেশী অশোক সিংকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে চুঁচুড়া পক্সো আদালত। এই রায় সন্তান হারানো মা বাবার মনের জ্বালা কতটা মিটেছে তা আজ করা সম্ভব নয়, কিন্তু গুড়াপের নির্যাতিতার মা বাবা মানসিকভাবে তিলোত্তমার পরিবারের পাশে আছেন। আমার যদি এতটা কষ্ট হয় তাহলে তার ওনাদের দেখুন বয়স গেছে, পড়াশোনা করিয়েছে, পড়াশোনা শিখিয়ে ডাক্তারি করেছে, কতটা কষ্ট হচ্ছে। হ্যাঁ, যারা অন্যায় করেছে তাদের সাজা যেমন তেমন ফাঁসিটাই প্রয়োজন, যাতে আরও কেউ কোনো মানুষের ওপরে অন্যায় করার আগে দুবার ভাবে। গুড়াপের মতোই মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় গত 13ই ডিসেম্বর আদালতে দোষী সাব্যস্ত একজনকে ফাঁসির সাজা দেয় আদালত, আরেক দোষীর যাবজ্জীবন কারাদণ্ড। তিলোত্তমা আবহেই নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল হয়েছিল জয়নগর। ঘটনার 61 দিনের মাথায় গত 6ই ডিসেম্বর দোষী সাব্যস্ত মোস্তাকিন সর্দারকে মৃত্যুদণ্ড দেয় আদালত। 2018 সালের 2রা ফেব্রুয়ারি আরামবাগে তন্ত্র সাধনার নামে নাবালিকাকে খুন ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনার 6 বছর পরে গত 1 অক্টোবর তান্ত্রিকের ফাঁসির সাজা দেয় আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হয় শিশুর দিদিমার। 2023-এর 26শে মার্চ নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে তিলজলা। গত বছর 25শে সেপ্টেম্বর দোষী সাব্যস্ত ওই যুবককে ফাঁসির সাজা দেয় আদালত। 2023-এর 21শে অগস্ট শিলিগুড়ির মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই মামলায় দোষী সাব্যস্ত মোহাম্মদ আব্বাসকে গত বছর 7ই সেপ্টেম্বর সর্বোচ্চ শাস্তি দেয় আদালত। যদিও এই 6টি মামলার ক্ষেত্রেই এখনও ফাঁসির সাজা কার্যকর হয়নি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গোঘাটের আমডোবা এলাকায় তৃণমূলের গোষ্ঠীকন্দল, সংঘর্ষে আহত 2 তৃণমূল কর্মী। আহতদের গোঘাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় গোঘাট থানার পুলিশকে। ঘটনায় আটক 4 তৃণমূল কর্মী। আসি পরে খবরে। ত্রিবেণী BTPS থেকে ছাই নিয়ে ফেরার সময় বাঁশবেড়িয়ার গঙ্গায় দুর্ঘটনায় বাংলাদেশি জাহাজ। ছাই নিয়ে ফেরার সময় ডুবতে বসেছে জাহাজটি। ধীরে ধীরে জল ঢুকছে জাহাজটিতে। ছাই খালি করে জাহাজটির ওজন কমানোর চেষ্টা চলছে। জাহাজটি খালি হলে মেরামতি শুরু হবে। লোড করে BTPS থেকে আসছিল, দিয়ে আস্তে আস্তে নিচে কোথাও বাড়ি খেয়েছে। আচ্ছা, খাওয়ার পরে ওই লিক হয়ে গেছে, আস্তে আস্তে জল ঢুকে গেছে, এই চূড়ায় মাল ভর্তি। কারো কিছু কোনো ইনজিওর হয়নি তো? বাংলাদেশের লঞ্চ। আর আপনারা কোথা থেকে এসছেন? সন্দেশখালী থেকে। এটা হয়ে গেছে 7-10 দিন হলো। ওদিক থেকে আসছিল লোড। কোন দিক থেকে? ত্রিবেণী দিক। হ্যাঁ, ত্রিবেণী দিক থেকে লোড নিয়ে আসছিল। আচ্ছা, ওখানে চেপে গেছে চোরাতে, গিয়ে ওখানে আটকে গেছে, দিয়ে ওটা জোয়ারে জল উঠে গিয়ে ডুবে গেছে ওটা। মেদিনীপুর মেডিকেল কাণ্ডে শাস্তিপ্রাপ্ত চিকিৎসকদের সাসপেনশনে প্রত্যাহারের আর্জি জানিয়ে বিবৃতি জারি IMA রাজ্য শাখার অন্তর্গত IMA অ্যাকশন কমিটির। সাসপেনশনের আগে অভিযুক্ত চিকিৎসকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগই দেওয়া হয়নি। বিবৃতিতে সরকারি সিদ্ধান্তের বিরোধিতায় সুর। বিতর্কিত স্যালাইন নিয়েও পূর্ণাঙ্গ তদন্তের দাবি। সেপসিস কিভাবে হলো তার যথাযথ তদন্ত প্রয়োজন। বিবৃতিতে উল্লেখ IMA অ্যাকশন কমিটির। বিবৃতির ছত্রে ছত্রে সরকারি সিদ্ধান্তের সমালোচনা। IMA অ্যাকশন কমিটির বয়ানে IMA রাজ্য শাখার সভাপতির সই থাকলেও সই নেই রাজ্য সম্পাদক শান্তনু সেনের। বিবৃতি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে নারাজ শান্তনু।